শুধুমাত্র সুগৃহিণী হলে আইডেন্টিটি তৈরি করা যায় না স্যার, ওই সুগৃহিণী হইতেও আইডেন্টিটিটা লাগবে। সেটাই। আচ্ছা, আমি একটু জানতে চাই, আমাদের মেয়েদের জন্য এটা কাজে লাগবে। সেটা হচ্ছে আপনি এই যে 10,000 টাকা মূলধন দিয়ে শুরু করে আজকে আপনার মূলধন 5 লাখ টাকা, এই মিরাকেলটা কিভাবে হলো? এটা হচ্ছে স্যার 10,000 টাকা আমি আমার হাজবেন্ডকে ওর কাছ থেকে ধার নিয়েছিলাম, মানে অনেকদিন ধরে। দিয়েছেন ধার? হ্যাঁ, সেই সময় দিয়ে দিয়েছি। সো আমরা লুবাবাকে দিয়ে শুরু করি। লুবাবা, আপনার পেছনের গল্পটা, উদ্যোক্তা হওয়ার গল্পটা যদি একটু বলেন, আর নিজের বলার মতো একটা গল্প আসলে আপনাকে কি দিয়েছে? প্রথমে স্যার শুকরিয়া মহান রাব্বুল আলামিনের, যার কারণে আমি এখনো সুস্থ সুন্দরভাবে বেঁচে আছি এবং এখানে উপস্থিত হতে পেরেছি। আর কৃতজ্ঞতা তো আপনার প্রতি সবসময়, আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। আর এই মুহূর্তে যারা লাইভ দেখছেন এবং পরেও দেখবেন, আর আমাকে যারা সবসময় সব রকমভাবে সাপোর্ট দিয়ে আসছে, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। স্যার, আমি খুবই সাধারণ একটা পরিবারের মেয়ে ছিলাম। আমার আসলে বাবা মার যে আদরের মেয়ে ছিলাম, কখনো কষ্টটাকে বুঝতে পারিনি। আমার যখন বিয়ে হয়, বিয়েটা একটু আর্লি হয়, ইন্টারে পড়তাম তখন হয়। তখন পর্যন্ত আব্বুর এই হাত ধরে সবসময় হাঁটতাম আর কি, কোথাও রাস্তায় গেলে। একা কখনো পথ চলি নাই। ইন্টারে বিয়ে কি বাবা দিয়েছেন না নিজের পছন্দ? বাবাই দিয়েছেন। আচ্ছা, বাবাই দিয়েছেন, তার পছন্দ। আসলে ফরিদপুরেই থাকতেন? ফরিদপুরে, আমার জন্ম ফরিদপুরেই থাকা, পড়াশোনা ইন্টার পর্যন্ত ফরিদপুরেই। তো এত আর্লি বিয়ে দেওয়ার কারণ কি ছিল? বাবা মায়ের কোনো পছন্দের পাত্র তেমন না, মানে হঠাৎ করেই ওই ক্লাস 9-10 থেকে খুব বিয়ের প্রস্তাবগুলো আসতে থাকে। তো আমার আব্বু একটু মাঝে মাঝে বিরক্তও হয়েছে, কিন্তু আম্মু আবার বুঝাইছে যে না, খারাপ ব্যবহার করা যাবে না, কারণ মেয়ে তো বিয়ে দিতেই হবে। তো আলটিমেটলি হয়ে গেছে বিয়েটা। এটা আসলে কারোই ঠিক করা ছিল না, হয়ে গেছে বিয়েটা। ভালো লাগছে। আমার হাজবেন্ড গভর্নমেন্ট জব করে। আমার আব্বুর সবসময় পছন্দ ছিল যে একটা ভালো গভর্নমেন্ট জব, তো সে যেহেতু সেটা পেয়ে গেছে, তার জন্য আর কি বিয়েটাও হয়ে গেছে। আমার শ্বশুরবাড়িটা হচ্ছে গ্রামে, তো দুইটা পরিবেশকে একসাথে করে চলাটা সো টাফ। মানে আমি তো ওইরকম পরিবেশ কখনো দেখি নাই। আমার শ্বশুরবাড়িতে ধান পাট চাল এগুলো হইতো, মানে গৃহস্থের বাড়ির যে কাজগুলো হতো এগুলো হতো, কিন্তু এগুলো আমি কখনো দেখি নাই। আমার বাসায় আমার আম্মু কখনো মাছ গোশ কোটে নাই। হ্যাঁ, মানে এগুলো আমাদের বাজার থেকে করে নিয়ে আসে, মানে শহর যেভাবে লাইফ লিড করে মানুষ, হ্যাঁ ওইভাবে। এখন এই মধ্যে যে সেটা ওরকম পরিবেশ ম্যানেজ করাটা আমার জন্য কি খুবই কঠিন হয়েছে। আমি আসলে একটা বাচ্চা মেয়ে, ইন্টারমিডিয়েট পাস, আর কত 17 বছর বয়স হতে পারে। জি, এবং আমি হচ্ছে সাথে সাথে আমার বেবি হয়ে যায়, ফার্স্ট বেবিটাও তখনই হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর সবকিছু মিলে আমি তখন কথাও বলতে পারি না কারোর সাথে। আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমি যদি কেউ আমাকে সালাম দিছে, আমি শুধু সালামের উত্তরটাই দিতে পারি। আর নতুন একটা মানুষ দেখলে, কারণ ওরা একটু আঞ্চলিক ভাষায় কথা বলে, আঞ্চলিক ভাষাটাও আমি বুঝতে পারতাম না। ওরা যখন কথা বলতো তখন তো আমি কিছুই বুঝতাম না কি বলে। ওদের রিলেটিভরা যখন আসতো, আমি ওই সালাম আর কেমন আছেন এই পর্যন্তই, তারপরে হাসি মুখে দাঁড়ায় থাকতাম। তো পড়াশোনাটা কি বন্ধ হয়ে গিয়েছিল? না, পড়াশোনাটা আমি করছি। আমার আব্বু বিয়ে দেওয়ার সময় বলছিল যে পড়াটা কমপ্লিট করতে হবে। ওকে। তো পড়াটা হচ্ছে আমি খুলনায় করছি। আমার হাজবেন্ডের তখন খুলনায় পোস্টিং ছিল। খুলনায় আমি অনার্স মাস্টার্স করেছিলাম প্রাইভেটে। আর বেবি ছিল ছোট, ওকে নিয়েই করছি। তো অনেক টাফ ছিল, কিন্তু সবসময় আমার ইচ্ছা ছিল কিছু করার। তবে চাকরি করার ইচ্ছা কখনোই ছিল না, ছোটবেলা থেকেই চাকরি করার ইচ্ছা ছিল না, কারণ আমি হচ্ছে কমার্সের স্টুডেন্ট। মেবি ওইখান থেকে আমার মাথাটায় ঢুকছে। আমাদের দুইটা বই ছিল, ব্যবসায় উদ্যোগ আর ব্যবসায় পরিচিতি। এই দুইটা বইয়ে আমি সবসময় হাইয়েস্ট মার্ক পাইতাম ক্লাসে। মানে আমার ওগুলো মাথার মধ্যে খুব বেশি কাজ করে। আর আমার সবসময় ইচ্ছা যে নিজে কিছু করব, চাকরি না, কারণ চাকরি করলে সংসারটা হয় না। আবার আমার সংসারকে আমি খুব পছন্দ করি, সংসারটাকে আমি গুছায় রাখবো, মানে কেউ আমার বাসায় ঢুকে বলবে যে একটা ইউনিক ফ্যামিলি, এইটাও চাই, আবার কিছু করতেও চাই। দুইটা মিলে দেখলাম যে আমার কোন একটা উদ্যোগ গ্রহণ করাই ভালো। আমি হচ্ছে মেয়েদের হাতের কাজে বিভিন্ন রকম ডিজাইনার ড্রেস, নকশি কাঁথা এসব করি। এটা আমার আম্মুর কাছ থেকে শেখা। ওকে। আমার আম্মু হচ্ছে অনেক ভালো সেলাই পারে। এখন তো আড়ং এখন সবার মুখে মুখে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম অত আগে কিন্তু আড়ং অত মুখে নাই, কিন্তু যারা জানার তারা জানতো যে আড়ং একটা ব্র্যান্ড। আমার আম্মু এমন ড্রেসগুলো বানাইতো, মানুষ বলতো তুমি কি আড়ং থেকে কিনছো, মানে এত সুন্দর ড্রেসগুলো বানাইতো। আম্মু চেষ্টা করেছিল অনেক যে কিছু করবে, কিন্তু সেই পরিবেশটা আসলে পায় নাই। তারপরেও একটু একটু করছিল, মানে কয়েকজন আম্মুকে একটু আশা দেখাছিল যে ঠিক আছে স্যাম্পল দাও, দেখি কিছু করা যায় কিনা। তখন তো স্যার এত উদ্যোক্তার এরকম একটা প্ল্যাটফর্ম তখন ছিল না, যে কারণে আসলে আম্মু আর উঠে আসতে পারে নাই ওখান থেকে। তবে আমার এখন স্বপ্ন যে আমি আম্মুর স্বপ্নটা পূরণ করে আম্মুকে দিব। আম্মুর স্বপ্ন পূরণ করার জন্য আপনার উদ্যোক্তা হয়ে ওঠা। জি, কারণ আমরা বাবা মাকে অনেক কিছুই দিতে পারি। এক্স্যাক্টলি। এই প্ল্যাটফর্মে দেখা পেলেন কিভাবে?
এই প্ল্যাটফর্মে স্যার আমি উদ্যোগটা আগেই নিয়ে ফেলেছিলাম। আমি হচ্ছে ওই করোনা যে হলো ওই পহেলা বৈশাখকে টার্গেট করে কাজ শুরু করেছিলাম, লাল সাদা কাপড় নিয়ে শুরু করলাম কাজ, কিন্তু করোনায় তো পহেলা বৈশাখ আটকে গেল। তো ওখানেই প্রথমেই লস, হ্যাঁ ধাক্কা, এবং আমরা করোনা পজিটিভ হয়েছিলাম আমি আমার হাজব্যান্ড দুজনই। ওই সময়টায় বাসায় থাকতাম আর খুব ডিপ্রেশনে ছিলাম। ফোন ঘাটাঘাটি করতে করতে আমি যখন রেজিস্ট্রেশন করছি তারও আগে থেকে কিন্তু আমি আপনাকে ফলো করি, আপনার কথাগুলো খুব ভালো লাগতো আর মনে হতো যে এগুলো আমার কথা বলতেছে, মানে আমি যেগুলো ভাবি মনে হচ্ছে এগুলোই বলতেছে, আমি খালি বলতে পারি না স্যার বলে দিচ্ছে। এই চিন্তা করে স্যার পরে আস্তে আস্তে চিন্তা করলাম যে ওখানে একজন পোস্ট করছিল যে রেজিস্ট্রেশন করতে চাই, আমিও না কমেন্ট করে দিলাম যে রেজিস্ট্রেশন করতে চাই, দেখি কি হয়। তারপরে আমাদের ফরিদপুর ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডার মরিশাস অ্যাম্বাসেডার ছিলেন মুজাহিদ মিনা ভাই, উনি আমাকে রেজিস্ট্রেশন করে দিলেন, ফোন দিয়ে বললেন যে এগুলো করেন। তা আমি আসলে এই ফোনের বিষয়ে ভালো পারি না কোনো কিছু করতে, তা আমি ভাইয়াকে বললাম ভাইয়া আমি আমার ডিটেলসটা আপনাকে দিচ্ছি, আপনি একটু রেজিস্ট্রেশন করে দেন, কারণ আমি এইসব পারি না। তা ভাইয়া অনেক রাতে করে, উনি মরিশাস থাকতো তো, অনেক রাত করে আমাকে এগুলো করে দিল। প্রথম মেসেঞ্জার গ্রুপে যুক্ত হলাম, কিছুই বুঝতাম না, চুপচাপ প্রতিদিন দেখতাম সকাল বিকালে সবাই কি করে। তারপরে এই আস্তে আস্তে আর কি এখন ভালো লেগেছে, মানে চরম ভালো লাগার একটা জায়গা, সবাইকে বলি। এবং আমি এখন অনেক রেজিস্ট্রেশন করাইছি, অনেক মানুষ আমাকে এখন নক করে। আপনার জীবনে কি পরিবর্তন বা কি উন্নতি হয়েছে, বা আপনার উদ্যোক্তা লাইফটা কতটা গিয়ার আপ করেছে এই নিজের বলার মতো একটা গল্প? আমি হচ্ছে ওই করোনা যখন থাকলো ওই টাইমে হচ্ছে অনেক গ্রুপে ঘোরাঘুরি করছি, উইতেও অনেক দিন সময় দিছি, কিন্তু আসলে তেমন কোনো সেল তেমন মানে কি হয় নাই, টোটালি হয় নাই। আমার যখন এই গ্রুপে আসলাম, আমাদের গ্রুপে আসলাম, আমি এটাকে আমাদের গ্রুপই বলি, অবশ্যই আমাদের গ্রুপে যখন আসলাম তখন আমাদের ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডার আসাদ ভাই একদিন ওই মেসেঞ্জারে লেখালেখি করছে যে আজকে ফরিদপুরে আসবো, কে কে আসেন আসেন মিট করি। তা আমি তো ফরিদপুরেই আছি, আমি বললাম যে আমি ফরিদপুরে আসছি, আসলে আসবেন আমার দোকানে। সত্যি চলে আসছে, মানে অবিশ্বাস, আমি কিন্তু বুঝি নাই যে এমন কখনো হয়, কোনো গ্রুপে যেরকম হয় এটা আসলে চিন্তার বাইরে। আসাদ ভাই আসছে, আমার তো খুব ভালো লাগতেছে, আরও 2-1 আসছিল সাথে। এই পরিচয়, আসাদ ভাই আমার কাস্টমার, সে নিল। সবচেয়ে যেটা ভালো লাগে যে যারা এখন আমাদের ফরিদপুরে একটা ভালো বন্ডিং আছে, তারা আমার কাছ থেকে নিবে, এটা একটা দাবি থাকে যে আমার পরিচিত মানুষ তারা আমার কাছ থেকে নিচ্ছে। কিন্তু আমাদের গ্রুপে ওই হাটের দিন একটা পোস্ট দেয়, মঙ্গলবার হাটের দিন কিনতে চাই, অনেকে অনেক কিছু কিনতে চাই পোস্ট দেয়, ওইখানে যখন 3 পিস কিনতে চাই পোস্ট দেয়, আমি ড্রেস দেখাই, ওইখানে পুরো আননোন পার্সন, মানে তারাও আমাকে জানে না, আমিও তাদেরকে চিনি না, ওখানে সেল হয়। এই জিনিসটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যে মানে এটা এমন একটা গ্রুপ বলা যাবে না, এটা হচ্ছে একটা কি বলবো, একটা পরিবার। হ্যাঁ, এখানে আসলে এই ভালো লাগাটা বলে বোঝানো যাবে না। আমিও কিন্তু গ্রুপ থেকে কিনি, আমি গ্রুপে জয়েন হওয়ার পর থেকে আমার ছোটখাটো যা লাগতেছে সব গ্রুপ থেকে নিচ্ছি। অসাধারণ। সো আপনার মধ্যে এখন কি আর ওই হতাশা কাজ করে না? এখন তো হতাশা একদমই কাজ করে না, গ্রুপ থেকে আমি এটাই শিখছি। এই যে এখন এত কথা বলতেছি, আমি কিন্তু এত কথা বলতে পারি না। আরে আমাদের যে জড়তা কাটানোর সেশনটা, আমার তো 14তম ব্যাচ থেকে আমি কিন্তু ওই সেশনটা করি নাই, মানে ভয় পেতাম যে এটা কিভাবে করবো। আবার আমার একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে আমার ফ্যামিলিগত কিছু প্রবলেম আছে, যেহেতু মুসলিম বাঙালি পরিবারের মেয়ে, অনেক অনুশাসন মেনে চলতে হয়, তো এই জন্য ওইটাকে একটু অ্যাভয়েড করে গেছি। 15তেও অ্যাভয়েড করে গেছি, 16তে এসে আমি চিন্তা করলাম যে করবো, আর আমার জেলার সবাই বললো যে না করেন, করব, তো করলাম, কয়েকটা ভিডিও করেছিলাম। তারপরেই মনে হয় আসলে এই যে জড়তাটা। আপনি দারুণ কথা বলছেন এখন, আমি তো কোনো জড়তা দেখতে পাচ্ছি না, মানে এই পরিবর্তনটা দেখে আমার খুব ভালো লাগছে। আমি আরো শুনবো আপনার স্বপ্নের কথা, কি করতে চান, কোথায় নিয়ে যেতে চান নিজেকে, এবং আপনার কি কি আগে একটু বলে ফেলতে পারেন, কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন? আমি হচ্ছে মেয়েদের ডিজাইনার ড্রেস নিয়ে কাজ করি। এটা কি আপনার? জি, ওকে। ডিজাইনার ড্রেস নিয়ে কাজ করি, এটা আপনার বেবি ড্রেস এবং বাচ্চাদের বিশেষ করে এই ধরনের কুর্তি, 1 পিস কুর্তি, যেগুলো হেজাব, আমাদের এখন রেগুলার যারা মহিলারা বের হয় তারা একটা হেজাব পরে, হেজাব কিন্তু পেঁচানো বা পিন আপ করাটা খুব কষ্টের ব্যাপার। আমি রেডি একটা হেজাব করি, যেটা হচ্ছে আমার ওখানে খুবই চাহিদা। আমার জিনিসটার এত চাহিদা, মানুষ 10 মিনিট বসে থেকে নিয়ে যায় আমার মেশিন থেকে, নিচে তৈরি করি তো মেশিন থেকে বসে থেকে নিয়ে যায়। এবং আমার কিছু ভালো লেভেলের কাস্টমার আছে, ধরেন যে ডাক্তার প্রফেসর লেভেলের, তারা শুধু আমাকে এখন কল করে বলে দেয় যে আমার জন্য এই কালারের গুলো রাখবেন। কিন্তু কত টাকা দিয়ে শুরু করেছিলেন? আমি 10,000 টাকা থেকে শুরু করেছি। 10,000 টাকা। এখন আপনার মূলধন কত? এখন 5 লাখের বেশি মূলধন। আমরা একটু শুনবো যে 10,000 কিভাবে 5 লাখ হলো। এই যে একেবারেই কি বলে আদর্শ গৃহিণী, হ্যাঁ, ঘর সংসার বাচ্চা, সেইখান থেকে এখন কাস্টমার, প্যাকেটিং, ডেলিভারি, রীতিমতো একজন উদ্যোক্তা। কেমন লাগে এই নিজের এই পরিচয়টা?
স্যার খুবই ভালো লাগে, এই পরিচয়টা খুবই ভালো লাগে। আমার উদ্যোক্তা হওয়া হচ্ছে ওই যে আমার 3টা বেবি, 3টাই সিজারিয়ান বেবি। তো আমি একটু সিক, আসলে এই দিক দিয়ে একটু সিক আছি, কারণ ওই যে সিজারের পর অনেক ধরনের প্রবলেম হয়, ব্যথাগুলো হয়, এগুলো হয়, আমারও খুব হয়। আর তারপর আমি একটা সংসারের বড় বউ, মানে আমাকে যে বিয়ে দিছিল সেই অল্প বয়সে একটা সংসারে পুরো মাথায় দায়িত্ব। আমাদের গ্রামের বাড়ির সংসারগুলোতে কিন্তু বড় বউয়ের অনেক দায়িত্ব পড়ে। তো আমি তখন বুঝতাম না, ওরা হচ্ছে 5 ভাই বোন আমার হাজব্যান্ডরা। তো আমার যে ছোট ননদ ছিল ও আমার থেকে 5 বছরের বড়, মানে ওই বাড়িতে সবার থেকে ছোট হচ্ছে আমি। তারপর আমি কিন্তু ভয় পাইনি, মানে এই জিনিসটা আমার ভিতরে ছিল না কখনোই, যে ভয় পাওয়াটা, আমি ভয় পাই না কখনোই, মানে সব জিনিসই খুব সাহসের সাথে নিয়ে নেই এবং কিভাবে জন্য আল্লাহর রহমতে সাকসেসও হয়ে যায় সেটাতে। অসাধারণ। তো ওরকম পারতাম না কোনো কিছুই, কিন্তু শাশুড়ির পাশ থেকে সরতাম না, তার সাথে সাথে থাকতাম, কারণ আমার কাজটা তো করার ইচ্ছা, আলটিমেটলি আমাকেই করতে হবে, উনি কতদিন আর করবে। তো এগুলো দেখতাম। প্রথম ঝামেলা হয়তো সবার সাথেই, আসলে এরকম যেটা হয় শ্বশুর বাড়িতে হয়েছিল, কিন্তু এখন যে সবাই আমার প্রতি মানে দুর্বল, এখন আমি আমার শাশুড়ি মাকে কোনো কথা বলে সে অবশ্যই সেটা চোখ বন্ধ করে করবে, যেটা বৌমা বলছে এটা করতে হবে। এই যে একটা জায়গা তৈরি করছি, হ্যাঁ, নিজের একটা জায়গা তৈরি হলে সবকিছু বদলে যায়, তাই না? সবকিছু বদলে যায়, চমক ঘটে একটা। এইটাই হচ্ছে সবচেয়ে আমার ভালো লাগা। মানে আমার মনে হয় যে যুদ্ধ জয়ের থেকে এটা যে জয় করছি, শ্বশুর বাড়ি জয় করতে পারা মেয়েদের কাছে সবচেয়ে বড় যুদ্ধ জয় করা। এবং সেজন্য নিজের আইডেন্টিটিটা খুব জরুরি। হ্যাঁ, খুব জরুরি, খুবই জরুরি, খুব জরুরি। ওইটা আমি তখন ফিল করছি যখন শ্বশুর বাড়িতে গেছি না, অল্প পড়াশোনা করে গেছি, তো অনেক রকম কথা হইতো, আমি কাউকে কোনোদিন কিছু বলিনি, কারণ আমি মানুষের কথায় নিজে খুব কষ্ট পাই, সেটা আবার প্রকাশ করি না। আর আমার কথায় যেন কেউ কষ্ট না পায়, তাতে আমার একটু লস হোক না হয়, আমার একটু কম হবে, কিন্তু কাউকে আমি কষ্ট দিতে রাজি না, সেটা আমার কেউই না হোক, সেটা একটা রিক্সাওয়ালা হোক, সেটা একটা বাহিরের মানুষ হোক, আমার কেউই না হোক। অসাধারণ। তারপরে স্যার ওইভাবেই থাকতাম, খুব ভালো লাগতো। আমাকে একমাত্র সাপোর্ট দিত আমার শ্বশুর। অসাধারণ। আচ্ছা, এই যেটা হয় নর্মালি একেবারে গৃহিণী থেকে বা যে কোনো মেয়ে শুরু করতে গেলে আশেপাশে অনেক মানুষের বাধা, নেগেটিভিটি, কি করছো এগুলো, ফেরিওয়ালা টাইপের কাজ। সো আপনার ক্ষেত্রে এরকম কিছু হয়েছে? জি স্যার, অনেক হয়েছে স্যার, এগুলো অনেক হয়েছে। এগুলা আসলে যারা ফ্যামিলির মানুষ এরা আমাকে সামনে বেশি করে, কিন্তু সামনে না, পিছে করে। হ্যাঁ, এটা হচ্ছে সামনে হচ্ছে ঠিক আছে এটা করছো, আচ্ছা ভালো হয়েছে, পিছে যে আর একজন যে বলবে ওর এটা করার কি দরকার, ওর বাবা এরকম, ওর হাজব্যান্ড এরকম, ওর এটা করার কি দরকার। তখন আমি খুব রাগ হয়ে বলতাম যে আমার বাবা অমুক, আমার হাজব্যান্ড অমুক, তাতে আমার কি আছে, হ্যাঁ আমি কে, ওর আছে ওর আছে। কিন্তু তাদের কথাগুলো বদলে যায় যখন আবার আপনি ঘুরে দাঁড়ান। হ্যাঁ, এখন আমার কাছে অনেক মানুষ আসে, মানে পরামর্শ নিতে, শুনতে যে আমি কিভাবে কি করছিলাম, হ্যাঁ কিভাবে কি করছিলাম। তো আমরা আসলে চাইলে সবকিছু বদলে দিতে পারি, এটা তো আমাদের কাছে। শুধু আমাদের একটা সৎ সাহস দরকার, শুধু একটা সৎ সাহস দরকার, আর নিজেকে সৎ হতে হবে। এই জিনিসটা স্যার আমাদের প্ল্যাটফর্মে আপনার কাছ থেকে শিখেছি স্যার, যে সৎ থাকলে যে মানে বলে না প্রকৃতি আবার ফিরিয়ে দেয়। আমি অন্যায় করব, আজকে হয়তো কারোর সাথে অন্যায় করে পার পেয়ে যাব, কিন্তু আমি কোথাও গিয়ে ঠেকবই। আর আমি আজকে মানে অন্যায় করব না, হয়তো নিজের ক্ষতি করে আরেকজনের উপকার করব, এইটাও কোনোদিনও যে মিরাকেল হয়। আপনার এই মিরাকেল, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমার জীবনে আসলে মনে হয় সবটাই মিরাকেল। মানে আমি আমার আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমি এমন বাবা মা পেয়েছি। আমার বাবা মা, মানে সবার বাবা মাই সবার কাছে ভালো, কিন্তু আমার বাবা মা হচ্ছে শুধু আমার জন্য না, সমাজের জন্য এবং মানুষের জন্যও ভালো। আমার আব্বু যখন স্কুলে পড়তাম ছোটবেলায়, ক্লাস ফ্রেন্ডদের সাথে একটু তো দুষ্টুমি লাগালাগি হতো, সেটা নিয়ে আব্বু কখনো ওদেরকে বলতো না। আব্বু আমাকেই রাগ করতো যে কেন তোমার সাথে লাগবে, কেন তোমার দোষটা কোথায়, তুমি সেটা দেখো। যখন আমরা ভাই বোনরা একটু রাগারাগি করে আব্বু আম্মুর কাছে নালিশ করতে যেতাম, তখন আব্বু আমাদেরকে বলতো ঠিক আছে বুঝতে পারছো ও দোষ করছে, কিন্তু তুমি কি করছিলা, তুমি কিছু করছো নিশ্চয়ই, নাহলে তেমন হয় নাই, তুমি তোমার ভুলটা ধরো। অসাধারণ। আপনার কথা শুনে আমার ছোটবেলার কথা মনে পড়লো। আমরা যখন খেলাধুলা করতাম ছোটবেলায়, তো বাচ্চাদের মধ্যে ঝগড়া হতো, ধরেন আমি 3-4-এ পড়ি, ঝগড়া তো হতোই, এটা তো স্বাভাবিক। কেউ হয়তো মেরেছে, আমি বেশিরভাগ ক্ষেত্রে মার খেতাম আর কি। হ্যাঁ, তা আমি বাসায় এসে যখন আমার মায়ের কাছে নালিশ করতাম, আমার মা আবার আমাকে মার দিত। কেন? আমি বললাম যে আমি তো মার খেলাম, তুমি ওকে কিছু বলো। বলে যে তুমি মার খেয়েছো, তুমি আবার মার খাও, কারণ তুমি নিশ্চয়ই কোনো কিছু করেছো এখানে, আমি কাউকে কিছু বলতে পারবো না। তো এগুলো আসলে শিক্ষা, পারিবারিক শিক্ষা, এগুলো একটা মানুষকে অনেক বড় করে, যে আগে নিজেকে সমালোচনা করো, নিজেকে আগে তৈরি করো। তো গ্রেট যে এই যে একটা মানুষ চাইলে তার আশেপাশে সবকিছু বদলে দিতে পারে, তার
আর যে পরিবারটাতে আপনি এসেছেন সেই পরিবারটা এখন আপনার কথায় চলে, এই অবস্থানটা তৈরি করার জন্য নিজের একটা আইডেন্টিটি খুব দরকার। শুধুমাত্র সুগৃহিণী হলে আইডেন্টিটি তৈরি করা যায় না, ওই সুগৃহিণী হইতেও আইডেন্টিটি লাগবে। সেটাই। আচ্ছা, আমি একটু জানতে চাই, আমাদের মেয়েদের জন্য এটা কাজে লাগবে, সেটা হচ্ছে আপনি এই যে 10,000 টাকা মূলধন দিয়ে শুরু করে আজকে আপনার মূলধন 5 লাখ টাকা, এই মিরাকেলটা কিভাবে হলো? এটা হচ্ছে স্যার 10,000 টাকা আমি আমার হাজবেন্ডকে ওর কাছ থেকে ধার নিয়েছিলাম, মানে অনেকদিন ধরে। দিয়েছেন ধার? হ্যাঁ, সেই সময় দিয়ে দিয়েছি। ওকে অনেকদিন ধরে বলতেছিলাম যে আমি কিছু করব। তো প্রথমে খুব একটা গায়ে লাগানি, আর ভাবছে যে 10,000 টাকার জন্য প্রতিদিন বলা বলির থেকে দিয়ে দে, এটা দিয়ে কি আর করবে। ও আসলে বুঝতে পারে না যে আমি যেটা কন্টিনিউ করব। ও আমাকে দিয়ে দিছে, আর ওর সাথেই গেছিলাম মার্কেটে। এখন অবধি আমি কোথাও গেলে ওর সাথেই যাই। আর আমি একা আসলে চলাফেরা করতে পারি না। ওই যে বললাম বিয়ের সময় যে আব্বুর হাত ছাড়ে তার হাতে দিয়েছিল, তারপরে একা চলতে পারি না, কিন্তু এখন পারি। এই যে এখন আমি উদ্যোক্তা হওয়ার পরে ওর সাথে যে আমার এই পণ্যের সোর্সিং, ঢাকা শহরে চলাফেরা করা, বাহির থেকে এসে তো অনেক কঠিন বিষয়, পথ যত চিনি না তেমন একটা, কিন্তু আমি ভয়ও পাই না, আমি সাহসের সাথে সবখানেই চলে যাই, মানে যেটা করার দরকার সেটা করে আবার চলেও আসি। তো ওর সাথে প্রথমে গেলাম ওই 10,000 টাকা নিয়ে, মার্কেট ঘুরে ঘুরে কেনাকাটা করে সন্ধ্যায় বাসায় ফিরলাম। এখন ও হচ্ছে এশার নামাজে যাবে, খুব টায়ার্ড, দুজনেই খুব টায়ার্ড, সারাদিন ঘোরাঘুরি করছি। তো ও বলতেছে যে এই 10,000 টাকা তুমি এত কষ্ট করলা 10,000 টাকার জন্য, এগুলো কবে সেল করবা, কবে তোমার 10,000 টাকা উঠবে? আমি তো একটা ট্রেনিং করলে এর থেকে বেশি পাবো। বললাম যে তো তুমি তোমার মতন, আমি আমার মতন, এই টাকাটা পড়ে থাকুক, সমস্যা নাই, আমি তোমাকে এখনই দিব বলি নে। এইগুলো বলে টলে বুঝ দিলাম। ও চলে গেল নামাজে। আমার ফ্ল্যাটের সবাই জানতো যে আমি গেছি মার্কেটে, আজ থেকে কিছু কেনাকাটা করব। ভাবিরাও সবাই বসেছিল যে কখন সে বের হবে আর ওনরা আসবে। তো বের হয়েছে আর ভাবিরা আসছে, আমার অর্ধেকের বেশি সেল হয়ে গেছে। ও নামাজ পড়ে আসছে, আমরা তুমি তো বললা যে কবে আমি তোমার 10,000 টাকা দিব, দেখো অর্ধেকের বেশি সেল হয়ে গেছে। এবং এইখানে সম্পর্ক একটা বড় ব্যাপার, আপনার নিশ্চয়ই সেই সার্কেলটা, সেই সম্পর্কটা অনেক। হ্যাঁ, আমি তো এইটা সাহস পেয়েছি এই কারণে, আমার আম্মু সবসময় আমাকে উৎসাহ দিত যে তুমি কিছু করো। আমি হচ্ছে বাসায় অনেক মহিলারা আছে না টিভি সিরিয়াল দেখতে খুব পছন্দ করে, আমি টিভি সিরিয়াল একদমই দেখি না, কোনো সিরিয়ালের নাম বলতে পারবো না, আমি কোনো সিরিয়াল দেখি না। কারণ আমার মনে হয় কি যে ও মানে আমার আসলে এটা ভালো লাগে না, ওইটা ধৈর্য নাই, বসে বসে যে টিভি দেখবো এই ধৈর্যটা নাই। আমি সেলটা বাড়লো কিভাবে এরপরে? সেলটা মূলত বাড়ছে আমার অফলাইনে অনেক ভালো চলে, আর অনলাইনে বাড়ছে আমাদের প্ল্যাটফর্মে হিসেবে। আমাদের প্ল্যাটফর্মে আমি মানে ভালো অ্যাক্টিভ কাজ করি অনেক। তো মোটামুটি আমার মনে হয়, আমার বিশ্বাস যে আমাকে অনেকেই চিনে, কারণ আমার যত মেসেজ, হ্যাঁ আমার যত মানে মেসেঞ্জার, আমার যত প্রথম দিকে আমি যখন দিতাম পরিচিত পোস্টের পরে 30 দিন তো আর সেল পোস্ট দেওয়া যাবে না, সেল পোস্ট দিই নাই, আমি শুধু এমনি লিখে লিখে পোস্ট দিতাম। ওই পোস্টে 800, 900, 1000 কমেন্টস পড়তো। আমি প্রথম কেবল তখন আমার আমার ডিস্ট্রিক্টের সবাই বলতো যে আপনি পারবেন, কারণ আপনি এই প্রথম 2-3 দিন 2-3টা পোস্ট দিতেছেন, তাই এত কমেন্ট আসতেছে, এত কমেন্ট তো সাধারণত আসে না। তারপরে এইতে ভেবে চললাম, এখন মোটামুটি সবার কাছে একটা সুনামের সাথেই একটা পরিচয় তৈরি করতে পারছি। এটা খুব গুরুত্বপূর্ণ। লুবাবা, আপনার স্বপ্নের কথা একটু শুনতে চাই। স্যার, আমার স্বপ্ন হচ্ছে আমি নিজে তৈরি করি তো কাপড়, আমি একটা কারখানা, একটা ব্র্যান্ড হিসেবে হবে, মানে আমার একটা ব্র্যান্ড থাকবে নিডল ক্রাফট, আর নিডল ক্রাফটের একটা কারখানাও থাকবে, যেখান থেকে মানুষ পাইকারি নিয়ে আমার ডিজাইন করা ড্রেসগুলো নিয়ে বাইরে সেল করবে। এটা মূলত আমার আম্মুর স্বপ্ন। আমি চাই আমার আম্মুর স্বপ্নকে পূরণ করে আম্মুকে দিতে, কারণ বাবা মাকে যাই দেয়, আমি আইফোন কিনে দিই, আমি বাড়ি বানাই দিই, নিজের ইচ্ছাটা পূরণ হওয়ার মতন কিছু হয় না। আমরা সবাই স্বপ্ন দেখি শুধু নিজের জন্য, যে নিজে বড় হব, নিজে একটা কিছু করব, ভালো করব, কিন্তু আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন আমি কষ্টটা করি শুধু আমার আম্মুর স্বপ্নটা পূরণ করে দেওয়ার জন্য। আর আমাদের সমাজে কিছু অসহায় নারী আছে যারা আসলে অসহায়, মানে অনেকে আছে যে নিজেই প্রবলেম ক্রিয়েট করে আসে, ওই ধরনের মেয়েদের না, যারা আসলেই অসহায়, আমি তাদের জন্য কিছু করতে চাই। আমি ফার্স্টে কিন্তু 3টা মেয়ে নিয়ে কাজ শুরু করেছিলাম, তো কিন্তু করোনার মধ্য থেকে ছেড়ে দিতে হয়েছে, শুধুমাত্র একজনকে রেখেছিলাম, তাও আবার বেতন ছাড়া, মানে শুধু খাওয়া পড়া এটা দিয়ে রেখেছিলাম। ওরাও বুঝতে পারছে যে এখন আর কিভাবে করবে। তো এখন একজনই আছে, কাজ করতেছে। আমার প্রচুর কর্মীর প্রয়োজন, কিন্তু কর্মী পাচ্ছি না। আমি অনেক খোঁজ দিচ্ছি, আমার এলাকায় হইতে হবে, তো কর্মী পাচ্ছি না, কিন্তু আমার পণ্যের চাহিদা খুব বেশি। মানে আমি সেল নিয়ে চিন্তা করি না, আমি প্রোডাকশন নিয়ে চিন্তা করি যে আমি প্রোডাকশন দিতে পারছি। জেলায় যারা আছে তাদেরকে বলতে পারেন, জি স্যার, তাদেরকেই বলছি যে এটা করার জন্য।